পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ফার্মার্স নেটওয়ার্কে। আপনারা সকলে জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি বাংলার কৃষক খামারি যারা আছে তাদের যে সমস্যাগুলো হয় উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত, এই সমস্যার সমাধানের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান যেখানে গেলে তার সমস্যার সমাধান পাবে তাদের সাথে সরাসরি কানেক্ট করে দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অত্যন্ত সুস্বাদু এবং জাতীয় মাছ ইলিশ নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি স্বনামধন্য শিক্ষক, গবেষক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মীর মোহাম্মদ আলীকে। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা মূল আলোচনা যাওয়ার আগে ইলিশ বিষয়ে, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। আমাদের জাতীয় মাছ ইলিশ উৎপাদনেও বাংলাদেশের অবস্থান শীর্ষে। ওয়ার্ল্ড ফিশের পরিসংখ্যান মতে বিশ্বে উৎপাদিত বা ধরা পড়া ইলিশের ৮৬% যোগান দেয় বাংলাদেশ। কিন্তু গত ২ বছর ধরে বাংলাদেশই পড়েছে ইলিশ সংকটে। দেশের যেসব নদীতে একসময় প্রচুর ইলিশ ধরা পড়ত সেসব নদীতেই ইলিশের আকাল। ফলে মৌসুম কি মৌসুমের বাইরে, সাধারণের সাধ্য ছাড়িয়ে গেছে ইলিশের দাম। রপ্তানি বন্ধেও মেলেনি সুফল। যে আমাদের নিজেদের মাছের যে একটা নিম্নতম যে একটা চাহিদা, ওইটাই যে আমরা যোগান দিতে পারতেছি না, ওইটাই এই জন্য মাছের দামটা বেশি আর কি। টাকা পয়সা বেশি, তারা কিনে খেতে পারবো আর কি। যারা গরিব মানুষ তারা আবার খেতে পারবে না, কারণ মাছের দামটা অতিরিক্ত বেশি। আসলে তুলনামূলক বাজার দর অনেক বেশি। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী আছি, যারা একটু ইলিশ আমাদের পাতে পেতে চাই, আমাদের জন্য এখন দুরূহ হয়ে গেছে। যদিও মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গেল এক দশকে ইলিশ উৎপাদনের হার ছিল আকর্ষণীয়, বিশেষ করে 2017-18 অর্থ বছর থেকে। হিসাব অনুযায়ী 2017-18 অর্থ বছরে ইলিশের উৎপাদন হয়েছে 5,17,000 টন। পরের বছর 5,50,000 টন। 2021-22 অর্থ বছরে উৎপাদন হয়েছে 5,67,000 টন এবং 2022-23 অর্থ বছরে ইলিশের উৎপাদন হয়েছে 5,71,000 টন। অবশ্য কাগজে কলমে উৎপাদনের রেকর্ড গড়লেও এখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। জেলে এবং এই খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বছর আগে ইলিশের উৎপাদন ভালো হলেও গত 2-3 মৌসুম ধরে নদীতে ইলিশের উৎপাদন অর্ধেকে নেমেছে। সাগরেও ধরা পড়ছে তুলনামূলক কম। নদীতে আপনার মাছ মারতে পাই, মাছ পাই না, বুঝছেন। আমরা 12 জন স্টাফ যাই, ঠিক আছে। আমাকে যে খরচ, ওই খরচ আমাকে টাকা হয় না। আমরা এখন কী ধরে খাবো? কারণ চলার মতো আমাকে কোনো উপায় দেখি না। ভাই, আমরা চলতে খুব দায়, নদীতে কোনো মাছ নাই। আমরা লোন মন লইয়া নষ্ট হইয়া গেছি, ঠিক মতো ভাতও খাইতে পারি না। 2-1টা ঝাটকা পাই, কোনো বড় মাছ বলতে পাই না। তা আমরা না ধরিয়া কী করু? আমাদের ফ্যাট চলতে হইব তো, হেনির উপায় আমরা যাইলে পোস্টঘাটালারা ধরে, আবার নৌফুল উঠে ধরিয়ে কয় 5,000 দাও, 10,000 দাও, 12,000 দাও, না দিলে মানুষ নিয়ে চালান দেয়। আমার বাঁচার কোনো আমার ঘর নাই, এর তো মরিয়া যাও ওয়ালা। আমরা নদীর যাই, ঠিক আছে। নদীর যাইলে কিন্তু 2-3 আলি ঝাটকা মাছই পাই। এ দিয়া আমগো কিস্তির টাকাও হয় না, তেলের পয়সাও হয় না, ঠিক আছে। নদীত গেলে নৌ পুলিশ, কোস্টগার্ড এরা দৈরেই স্ক্রিন বোর্ড হয়ে জাল লইয়া যায়। গেল 5 বছরে 3 গ্রেডের প্রতি কেজি ইলিশের গড় দাম বেড়েছে প্রায় 68%। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা। মীর মোহাম্মদ আলী, আমরা তো ইতিমধ্যে একটা প্রতিবেদন দেখলাম বাংলার যারা মৎস্য চাষি আছে বা মৎস্য আহরণ করে তাদের অভিযোগ তারা দাম পায় না। একই সাথে আমরা যারা এই মাছটা কিনছি তারা কিন্তু বলছি অনেক বেশি দাম, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আমরা কিনে খেতে পারছি না। তা আমার প্রথম কোশ্চেন হচ্ছে আসলে গ্যাপটা কোথায়, সমস্যাটা কোথায়? যে একদিকে যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই মাছটা সমুদ্র থেকে আহরণ করছে সে দাম পাচ্ছে না, আবার আমরা যারা খাচ্ছি তারা দাম বেশি দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলেছেন। আসলে আমরা প্রতিবেদনে যেটা দেখছি যে আমার আসলে ইলিশের যেই বাংলাদেশে একটা ঐতিহ্য রয়েছে এবং এটা একটা রাজনৈতিক মাছও, এবং বাংলাদেশে ইলিশের যে অবদান
দেখা যাচ্ছে আমি যদি পুরো মৎস্য সেক্টরের কথা চিন্তা করি তাহলে মৎস্য সেক্টরে প্রায় 2.45% কথা বলি যে এটা আমার ন্যাশনাল জিডিপিতে ইলিশের এটা অবদান আছে। আবার যদি ঠিক এটাকে আমরা যদি বলি যে কৃষি জিডিপিতে অবদান, তাতেও দেখি 21% মতো আর কি মৎস্য সেক্টরের অবদান। ঠিক এই মৎস্য সেক্টরে যে অবদান আছে, এই ইলিশই কিন্তু আমার এই যে 2.45% বলছি তার 1% জিডিপিতে অবদান রাখে শুধুমাত্র এই ইলিশ। এবং আমাদের মৎস্য সম্পদে যেই পরিমাণ মাছ আছে বা মাছের উৎপাদন হয় তার মধ্যে প্রায় দেখা যাচ্ছে কি প্রায় 12% মতো শুধুমাত্র ইলিশ। তাহলে অবশ্যই আপনি প্রতিবেদনে আমরা দেখলাম বা আপনারা সবাই বিশ্বাস করবেন যে আসলে ইলিশের অবদানটা কোন লেভেলে। এবং এইটার সাথে কিন্তু আমাদের এই যেই গরিব জেলে বলছি বা এই জেলে মানুষগুলাই কিন্তু জড়িত। এবং প্রায় 4 লক্ষর মতো জেলে আছে যারা সরাসরি আমাদের যে উপকূলীয় নদীগুলো রয়েছে, সাগর রয়েছে, এই জায়গায় ইলিশ ধরে। আবার দেখা যাচ্ছে কি এই ইলিশটা ধরা থেকে পরিবহন পর্যন্ত এই প্রতিটা জায়গাতেই প্রায় 20 থেকে 25 লক্ষ লোক এটার সাথে জড়িত। তার মানে অবশ্যই যথার্থই আপনি বলছেন যে এই মানুষগুলো কি ভালো আছে কি না, কারণ কি এই যে ইলিশের বিক্রির পরে যে দাম এটা এই মানুষগুলো পাচ্ছে কি না, এটা আসলে সবারই একটা কথা। তাহলে কি বাংলাদেশের এই রূপালী মাছ যেটাকে আমরা বলি, তো সেটা কি দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, নাকি মাঝখানে মধ্যস্বত্বভোগী মিডিয়া যারা আছে তারা আসলে মানে সিন্ডিকেট করে এই মাছের দামটা অস্বাভাবিক বাড়াচ্ছে? আপনি যথার্থ বলছেন, আমি আসলে ওইদিকেই যাচ্ছিলাম। আসলে বিষয়টা এরকম, বিষয়টা হচ্ছে অনেকেই আসলে দেখবেন রিসেন্ট সময়ে আমরা তো জেনজি কথা শুনেছি বা আমাদের যেই তরুণদের কথা শুনছি, অনেকেই কিন্তু ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই দাম নিয়ে কথা বলেছে। তারা কিন্তু বলেছে যে ইলিশকে আমরা কোনো খাবার দেই না, ইলিশকে আমরা আলাদাভাবে মাছের কোনো খাবার দিচ্ছি না, যত্ন নিচ্ছি না, তারপরেও ইলিশের দাম কেন বেড়ে যাচ্ছে। আসলে একটা বড় সময় আপনি জানেন যে আমাদের দেশের যেই সার্বিক অবস্থা, আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ অবরোধের সময় থাকে। যে আমরা যদি দেখি যে অক্টোবর মাসে 22 দিনের অবরোধ আছে, আমরা এই সময় বলি যে এই সময় ইলিশ মাছ ধরা যাবে না। তার মানে এই সময়টাতে কোনো জেলে কিন্তু মাছ ধরতে পারছে না। এই সময়টা সে মাছ ধরতে পারছে না। সরকারের পক্ষ থেকে সরকার বলছে আমরা 40 কেজি করে চাল দিচ্ছি, কিন্তু আপনি যদি বাস্তব চিত্রটা দেখেন এটা হচ্ছে একটা বড় অংশের জেলে বলছে আমার জেলে আইডি কার্ড নাই, আবার একটা বড় অংশের জেলে বলছে যে আমার আইডি কার্ড আছে তারপরেও আমি চাল পাচ্ছি না। তো এই হতাশা, এবং এই সময়টাতে তারা কিন্তু মহাজনের কাছ থেকে দাদন নিয়ে চলে। তার মানে হচ্ছে আড়তদার বা মহাজন তারা কিন্তু এই জেলেদেরকে আমরা যদি বলি এই 22 দিন খাওয়াচ্ছে, তারপরে একটা বড় সময় ধরে জাটকা ধরা নিষেধ, যেমন নভেম্বর মাস থেকে জুন মাস, প্রায় 8 মাস। আপনি অবাক হবেন, এই 8 মাস আমাদের এই উপকূলীয় যে নদীগুলো রয়েছে এই জায়গায় কিন্তু জাটকা মাছ ধরা যাবে না। এই যে লম্বা সময় মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ পিরিয়ড বলি আমরা, যে মাছ ধরা যাবে না, ধরলে আমাদের প্রোডাকশন কমে যাবে। কিন্তু আপনি জানেন যে এটা তো কোনো চাষের মাছ না, এটা তো সমুদ্রে থাকে। সমুদ্রে একটা অংশের মালিক আমরা, আরেকটা অংশের মালিক তো ইন্ডিয়া। এখন এটা কি জাস্টিফাইড কিনা যে আমরা মাছ ধরা বন্ধ করছি অথচ এই মাছগুলোই সমুদ্র থেকে ইন্ডিয়া ধরে নিয়ে চলে যাচ্ছে? এরকম কি আপনার কাছে কি মনে হয়? জি জি, আমি আপনার সাথে একেবারেই একমত। বিষয়টা হচ্ছে আমাদের ইলিশ পাওয়া যায় দুই জায়গায়, এক হচ্ছে নদীগুলোতে ইলিশ পাওয়া যায়, আবার হচ্ছে সাগরের কিছু জেলে মাছ ধরে। এখন নদীগুলোতে যে ইলিশ ধরে সেটার অবরোধের তো বিভিন্ন সময় রয়েছে, এবং সাগরেরটা যেটা বলছেন এটা হয়তো আমরা সামনে আগালে বলতে পারতাম, যেটা হচ্ছে সাগরে আমাদের জেলেদের 65 দিনের মাছ ধরার একটা অবরোধ রয়েছে। যেমন আমরা 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন আমার দেশের কোনো জেলে সাগরে বঙ্গোপসাগরে মাছ ধরতে পারবে না, কারণ এই সময়টা বঙ্গোপসাগরের মাছ সহ বিভিন্ন মাছ বড় হবে, এটা নিয়ে বিভিন্ন জন গবেষণা করে বলছে। কিন্তু আমার প্রতিবেশী দেশ কিন্তু ভারতের এই অবরোধটা কিন্তু 14 জুনে শেষ হয়ে যাচ্ছে। 15 এপ্রিলে শুরু হচ্ছে, 14 জুনে। ভারতের অবদান কত দিনের জন্য দেওয়া? ভারতের 60 দিনের জন্য দেওয়া হয়, কিন্তু এটা শুরু হয় কিন্তু আগে, তাদের শুরু হয় এপ্রিল মাসে, কিন্তু 14 জুনে শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি দেখবেন আমাদের অবরোধটা কিন্তু 23 জুলাই পর্যন্ত। ধরেন সমুদ্রের এইটুকু, এখানে হচ্ছে বর্ডার, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। ওদের যদি জুন মাসে দেওয়া যায় আর আমাদেরটা একই সময় দিলে কি সমস্যা?
আসলে এটা আপনি সঠিক বলছেন, এটা সকলের কথা। আমরা যখন জেলেদের সাথে কথা বলেছি আমরা দেখেছি জেলেরাও বলছে যে না, এটা একই সময় হওয়া উচিত। কারণ আপনি দেখবেন যে এই 14 জুনের পরে জেলেরা সবাই বলছে যে এই 14 জুনের পরে যে মোটামুটি 39 দিন বা 40 দিন 23 জুলাই পর্যন্ত এই সময় কিন্তু শুধু ভারতীয় জেলেরা মাছ ধরছে, আমার কোনো জেলে মাছ ধরতে পারছে না। তো আপনি যেরকম যথার্থ বলছেন এরকম জেলেদের কথাও এই সময় আমরা কেন মাছ ধরতে পারবো না? সে তো কোনো বাউন্ডারি নেই, আপনি জানেন। সে তো চান্স পেলে দৌড় দিয়ে ওদিকে চলে যাবে। অবশ্যই, এবং অবশ্যই। ইন্ডিয়া তার ওখান থেকে দৌড়তেছে। তো তাহলে আমার আলটিমেট লাভটা কি হচ্ছে? আমার মনে হয় কি এই জায়গাটায় আসলে ট্রান্স বাউন্ডারি যে নদী, যেমন আমি যদি আমার সাথে এটা নাও করতে পারি তাহলে ভারত যেই সময়টায় অবরোধ দিচ্ছে আমাদের বাংলাদেশে অবরোধটা এই সময়টায় হওয়া উচিত। তাহলে আমাদের জেলেদের মধ্যে যে অসন্তোষ, এবং এটা একটা ট্রান্স বাউন্ডারি রিভার, আপনি সত্যিই বলছেন যে আসলে মাছের কোনো বাউন্ডারি নাই। আপনি যতই বলি যে সমুদ্র সীমার একটা অংশ আমার আরেকটা অংশ ভারতের, তাহলে কিন্তু মাছ তো আর ওইটা মানছে না। সুতরাং এটা একই হওয়া উচিত। এটা হলে এটা একটা অসন্তোষটা কমবে। ইলিশ নিয়ে তো পলিটিক্স অনেকভাবে হয়েছে। বিগত স্বৈরাচারের আমলে আপনারা জানেন যে বিশেষ করে আমি বলবো যে পটুয়াখালীতে, সেখানে তো কলাপাড়া এমপি সাহেব বলেই দিল, যে পত্রিকায় আসছিল যে এই অঞ্চল সে অনেকটা লিজ নেওয়ার মতো অবস্থা। তো এটা যদি মানে পলিটিক্যাল প্রভাবটা এই পর্যায়ে থাকে তাহলে কিভাবে সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করা, প্রোডাকশন বাড়ানো, মাছের দাম কমানো কী করে সম্ভব? আসলে আপনি একটা যথার্থই বলেছেন, একটা বড় নিউজ হয়েছিল সাগর বেচে দিলেন এমপি। তো এটার একটা বড় কারণ হচ্ছে কি, এই উপকূলটা দিয়ে আমাদের ইলিশটা হচ্ছে এমন একটা মাছ যেই মাছটা সাগর থেকে আমার ইসের দিকে আসবে, মানে নদীতে আসবে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের ওই যে মায়েরা যেরকম হচ্ছে মানে তার বাচ্চা হওয়ার সময় কিন্তু করে ওই যে মানে তার মায়ের বাড়িতে আসে, তার মানে ইলিশটাও সাগরে থাকে কিন্তু বাচ্চা দেওয়ার সময় কিন্তু ইলিশ ডিম দেওয়ার সময় সাগরে মানে নদীতে আসে, জি মিঠা পানিতে আসে, তার মানে নোনা পানি থেকে মিঠা পানিতে আসে। এখন আসার পথে যদি আপনার এরকম বাধা থাকে, আপনি এখন দেখবেন যে জেলেদের যে অসন্তোষটা তাদের কথায় শুনলেন যে প্রচুর পরিমাণ অবৈধ জাল, চর ঘেরা, বেহুন্দি, বাধা, এইরকম যেই জালগুলো রয়েছে, এই জালগুলোর কারণে কিন্তু এই নদীতে কিন্তু মাছটা আসতে পারছে না। এই জন্য বিগত দিনগুলোতে কিন্তু মাছ কমে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কি একটা জেলে মাছ ধরতে যাচ্ছে কিন্তু সে ওইভাবে মাছ পাচ্ছে না, তাহলে একটা দুইটা মাছের দাম বেড়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে কি, সে কিন্তু মাছটা যদি কেউ রাঙাবালিতে মাছ ধরে তার কিন্তু ওই জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজ নাই, সে কিন্তু মাছটা বরফ দিয়ে রাখতে পারছে না, সে কিন্তু ওই মাছটা বিক্রি করে দিতে হচ্ছে আড়তদারের কাছে। সে কিন্তু পরে ওই মাছটা বেশি দামে বিক্রি করছে, হয়তো বা সে 500 টাকা দিয়ে মাছটা কিনছে কিন্তু 1 কেজি সাইজের ওই মাছটা সে 1000 টাকার উপরে বিক্রি করছে। এই জায়গায় একটা বড় রকমের কমিশন আসলে যারা এই জেলেগুলোকে একটা বড় সময় ধরে টাকা দিয়ে দাদন দিয়ে রাখে, তাদেরকে অবশ্যই যা মাছ ধরবে এই মাছটা তাদের কাছে দিতে হয়। তাদের কাছে দিতে হওয়ার কারণে এই মাছের দামটা বেড়ে যায়, তার মানে একটা বড় অংশের লাভ তারা করে যায়। বিগত স্বৈরাচারী সরকারের আমলে 16 বছর ধরে একনায়কতন্ত্র চলেছে। তো সেখানে সিন্ডিকেট হয়েছে, দাম বাড়িয়েছে, অনেক কিছু হয়েছে, সেখানে অনেক ইনভলভ, প্রশাসন ইনভলভ, পলিটিক্যাল লিডার ইনভলভ। তো এখন তো সেই স্বৈরাচারী সরকার নাই, এখন তো গণতান্ত্রিক দেশ। তো এখন কেন সিন্ডিকেট বন্ধ করা যাচ্ছে না? এখন কেন মাছের দাম কমানো সম্ভব হচ্ছে না? ইলিশের দাম যদি ফার্মার যদি 500 টাকা কেজি বিক্রি করে, তাহলে আমি 2000 টাকা কেন কিনবো? মাঝখানে সিন্ডিকেট কি এখন বন্ধ করা সম্ভব না? বিষয়টা হচ্ছে আপনি সত্যই বলেছেন যে আগের সময়ের আপনি যে পত্রিকার উদ্ধৃতি দিলেন, কারণ কি এইরকম প্রতিটা জায়গায় কিন্তু এরকম যদি কোনো পলিটিক্যাল যদি মুভমেন্ট বা তারা যদি ওইভাবে না চায় তাহলে কিন্তু এটা কঠিন। কারণ কি অবশ্যই জনগণকে সচেতন হতে হবে, সবাই যদি মনে করে যে না আমরা অবৈধ জাল দিয়ে মাছ ধরবো না, কিন্তু এখন যেটা হয়েছে আসলে এটা আপনি নিজেও জানেন যে এই জায়গাটা হয়তো বা অন্য কেউ মানে ওই কিছু রিপ্লেসমেন্ট যদি হয়ে থাকে, তাহলে এই রিপ্লেসমেন্টের কারণে জেলেদের কথা হচ্ছে যে মানে মধ্যস্বত্বভোগী এখনো আছে, আগে এক গ্রুপ ছিল, এখন রিপ্লেসমেন্ট আরেক গ্রুপ চলে আসছে। এখন আমি একেবারেই সদ্য 2-3 দিন আগে আমি ভোলাতে গিয়েছিলাম, তখন তারা বারবারই বলে যে আমার এই জায়গায় যেই পরিমাণ অবৈধ জাল আগেও ছিল, আগে হয়তো বা কেউ তার ছত্রছায়ায় ওই অবৈধ জাল করতো, মাছ ধরতো, আবার এখন ঠিকই একই সময় বলছে আর কারো মানে অন্য গ্রুপ আসে ওই জায়গাটা, অন্য গ্রুপে ওই জায়গাটা। তখন
আসলে কি আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কমিটমেন্ট এমন হওয়া দরকার যে আমি আমার রাষ্ট্রীয় সম্পদ এই জায়গাটা নষ্ট করব না, এই জায়গায় হাত দিব না। কারণ কি এইটার উপর তো আমার 4 লাখ জেলে বেঁচে আছে, বা এর উপর ডিপেন্ডেন্ট আরও 25 লক্ষ মানুষজন আসলে এটার সাথে আছে। তাহলে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমার মতে এই অবৈধ জালটা একেবারে নিশ্চিহ্ন করতে হবে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ইলিশ নিয়ে আরও অনেক আলোচনা হবে, মজার আলোচনা হবে, আপনারা সাথেই থাকুন। পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আমাদের আজকের সুন্দর আলোচনা ইলিশ। আমরা জানি যে সুপ্রিয় একটি সুস্বাদু মাছ, আমরা সকলেই পছন্দ করি। বিরতির আগে আপনাকে যে কোশ্চেনটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে মাছ যারা আহরণ করে জেলে, আর আমরা যারা ভোক্তা খাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে তারা যে বিগত সময় যেরকম ছিল, যে উৎপাদক দাম পেত না বা আহরণকারী দাম পেত না, আর আমরা যারা ভোক্তা তারা বেশি দামে কিনতাম, মধ্যস্বত্বভোগীরা মাঝেরটা তারা খেয়ে ফেলতো। তা আমরা কি সেই তিমিরই রয়ে গেলাম এই স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে 24-এর অভ্যুত্থানের পরেও কি সে এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পারলাম না? আমরা আগে যে অবস্থায় ছিলাম, আসলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে আসলে 24-এর অভ্যুত্থানের পরে হয়তো বা এই জিনিসগুলো থাকবে না, আপনি এটা বলতেই পারেন। কারণ কি আমার ইলিশ তো আসলে আমি ধরার জন্য যেটা করছি, তো আমার ইলিশ কিন্তু 3 লাখ থেকে 23 লাখ ডিম দেয়। তাহলে তাকে যদি আপনি শুধু ডিম দেওয়ার সুযোগ করে দিতে পারতেন, তাহলেই কিন্তু আমার ইলিশের উৎপাদনটা বেড়ে যেত। এবং এই অবৈধ জাল যদি আমি নির্মূল করতে পারি, তাহলে কিন্তু ইলিশের আসার এই পথটা যদি সুগম হয়, তাহলে ইলিশ আসবে। এটা কিন্তু ওই যেটা বলছিলাম যে মায়ের বাড়ি আসার মতো সাগর থেকে কিন্তু ইলিশ আসবে। কিন্তু জেলেদের সাথে কথা বলে আসলে যেটা শোনা যাচ্ছে, তো আগে যে অবস্থা ছিল এখনও কিন্তু ওই মানে মানুষের রিপ্লেসমেন্টটা হয়েছে, অন্য কারো প্রভাবশালী লোকের কথায় দেখা যাচ্ছে ওই মাছগুলো আবার তারা ধরছে। তো এই জায়গাটাতে আমাদের অবশ্যই সরকারে এখন যারা আছেন, প্রভাবশালীর বদলে আরেক প্রভাবশালী এসে ওই জায়গাটা দখল করে, ওই জায়গাটা দখল করেছে। তার ফলে কি হচ্ছে, আমার যেই জেলেরা মানে বৈধ জাল দিয়ে মাছ ধরতো, তাদের কথা হচ্ছে অবৈধ জাল দিয়ে যারা মাছ ধরছে তারা তো বেশি মাছ পেয়ে যাচ্ছে, তাহলে আমি তো যে আর মাছ পাচ্ছি না। তো এই জায়গায় আসলে সরকারের স্ট্রিক হইতে হবে। এখন যারা সরকারে আছে তাদেরকে এমন কঠোরভাবে নিশ্চিত করতে হবে যে আমার এই জায়গায় 4 লাখ জেলে আছে এবং 25 লক্ষ লোক আছে যারা এটার উপর ডিপেন্ডেন্ট, এবং মৎস্য সম্পদ এটা আমার একটা রাষ্ট্রীয় মাছ বলি, বাংলাদেশের একটা ফ্ল্যাগশিপ মাছ বলি। এই মাছটাকে রক্ষা করা, এই জেলেদেরকে রক্ষা করার জন্য অবশ্যই এই জায়গায় যাতে কেউ অবৈধ মাছ ধরতে না পারে, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো প্রভাবশালী যাতে এই জায়গাটা এসে মানে হস্তক্ষেপ না করতে পারে। মীর মোহাম্মদুল্লাহ, আরেকটা বিষয় আপনি জানেন যে বিগত সরকার আমলে আমরা দেখেছি, প্রতিবেদনও দেখলাম যে এই যে চাষি যারা আছে, চাষি মানে যারা মাছ যারা ধরে জেলে যারা, তো তাদেরকে যে 40 কেজি চাউল দেওয়া হয়, তো তখন বলা হতো যে অনেকে রিয়েলি মানে এই মানে মাছ ধরে না বা জেলে না, তারাও কাট পেয়েছে। আবার রিয়েল জেলে যে মাছ ধরে সে কিন্তু কাট পায়নি। আবার তাদের অভিযোগ তারা কিন্তু কাট পাওয়ার পরেও ওই চাউল ঠিকমতো পায় না। তো সেই জায়গাটা কি আপনি মনে করেন যে এখন কি ইমপ্রুভ হয়েছে, এখন কি ভালো হয়েছে বা ভালো কি হবে? এইটা হচ্ছে আপনি আগেরটার মতো। আসলে বিষয়টা হচ্ছে আমরা তো অবশ্যই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার কারণেই 24-এর অভ্যুত্থান হয়েছে। এরপরে আমরা স্বপ্ন দেখছি যে না, অবশ্যই এই জায়গা থেকে এই জিনিসগুলো দূর হবে, এই বৈষম্য দূর হবে। কিন্তু আসলে দেখা গিয়েছে কি, আমার আসলে এই যে জেলের শ্রেণী, এরা কিন্তু একটু মানে সমাজের কিন্তু খুব বেশি প্রভাবশালী বা ক্ষমতা দেখাতে পারে এরকম না। কিন্তু আমাদের হচ্ছে যেই জেলেদেরকে কার্ড দেওয়া আছে, সকল কার্ডধারী জেলে কিন্তু 40 কেজি করে চাল পায় না। এবং আমরা কথা বলে দেখেছি সকল ম্যাক্সিমাম জায়গায় এই চালটা ভাগ করে দেওয়া হয়। এখন বিষয় হচ্ছে আপনি যখন একটা 40 কেজির বস্তা খুলবেন, তখন কিন্তু আর এইটা করা যাবে না, এটা কিন্তু ম্যানেজ করা যাবে না। তো এই জায়গায় হয়তো বা যে মেম্বার চেয়ারম্যানরা আছে তারা এই জায়গাটায় যুক্তি দিচ্ছে যে আমার এই জায়গায় জেলে আছে 1 লাখ, কিন্তু আমি চাল পেয়েছি 50,000-এর জন্য। তো আরও প্রকৃত জেলেকে সে তখন ভাগ করে দেওয়ার কথা চিন্তা করছে। তো দেখা যাচ্ছে কি ওই জায়গায় একটা প্রভাবশালী লোক আছে যারা হচ্ছে জেলে না, আবার জেলে না তারাও কিন্তু চাল পাচ্ছে। এইভাবে একটা বিষয় হচ্ছে, এই একটা জায়গায় সে 40 কেজির জায়গায় তার 20 কেজি হয়ে যাচ্ছে। না, আগে তো বিগত সরকারের আমলে আমি জানি যে সরকারের সোনার ছেলেরা ছিল, তারা এটা কন্ট্রোল করতো। এখন তো সোনার ছেলেরা পালাই গেছে। তাহলে এখন কি প্রশাসন যে যারা রিয়েলি যারা মাছ ধরে, যারা জেলে, তাদেরকে কি কাটটা দিতে পারে না? যারা রিয়েলি জেলে না সেটা কি বন্ধ করতে পারে না? এবং যারা রিয়েলি জেলে তাদেরকে কি 40 কেজি চাউল তাদের প্রাপ্য, সেটা কি তারা ইনশিওর করতে পারে না?
এটা তো অবশ্যই চাইলে পারে, কিন্তু আসলে এই জায়গার সিস্টেমটা হচ্ছে এমন, জেলে কার্ডটা দেওয়া হয়েছে, যে সাগরে মাছ ধরে তাকেও জেলে কার্ড দেওয়া হয়েছে, যে পুকুরে মাছ চাষ করে এরকম লোকও জেলে কার্ড পেয়েছে। আবার মাছ চাষ করে না তাকেও দেওয়া হয়েছে। এটা তো আছেই, এখন এটাও একটা অংশ, হয়তো বা সংখ্যাটা কম, তারপরে এই বিষয়টাও আছে। তো এখন ঝামেলা যেটা হয়েছে, এখন সাগরে যে মাছ ধরা নিষেধ বা অবরোধ, এই সময়ে সাগরের জেলে কিন্তু আর মাছ ধরতে পারছে না। মূলত কিন্তু ঝুঁকিতে হচ্ছে তার ফ্যামিলিটা, কিন্তু যার পুকুরে মাছ আছে তার কিন্তু ঝামেলা না। কিন্তু দেখা যাচ্ছে প্রভাবের কারণে কিন্তু সেও কোনো না কোনোভাবে এটা পাচ্ছে। মীর মোহাম্মদ লাপটি একজন গবেষক এবং শিক্ষক। আমাদের বর্তমান যে জেনারেশন জানেন, জেনারেশন জেড, তারা তো সব বিষয়ে স্পষ্ট জানতে চায় যে এই যে ইলিশ মাছ আমরা চাষ করছি, তো তাদের তো খাবার লাগে না। অন্যান্য মাছের দাম বাড়ছে, কারণ হচ্ছে যে খাবারের দাম বাড়ছে, খাবারের যে উপাদান র মেটেরিয়াল দাম বাড়ছে। তাহলে এইখানে যেহেতু খাবার লাগছে না, তাহলে ইলিশের দামটা কেন বাড়বে? আসলে আপনি সঠিক বলেছেন যে এটা সবারই প্রশ্ন, কারণ কি তারা এটা বলতে চায় যে কেন ইলিশের দাম বেড়ে যাচ্ছে। আসলে এটার সাথে প্রাপ্তির সাথে একটা সম্পর্কিত, কারণ একটা সময়ে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। এখন যেহেতু নানাবিধ অবৈধ জাল বলছি, বা এই সিজনাল চেঞ্জ হয়ে যাচ্ছে, বা মাছ ধরতে পারছে না, তাতে করে কি একটা বড় সময় ধরে কিন্তু এই জেলেরা মাছ ধরতে পারছে না। ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা বড় গ্যাপ আছে। অবশ্যই ডিমান্ড, কারণ কি এটা কিন্তু ডিমান্ডটা কমে যাচ্ছে, এই জন্য কিন্তু ডিমান্ডটা বেড়ে যাচ্ছে কিন্তু সাপ্লাইটা কমে যাচ্ছে, এই জন্য একটা দাম বাড়ছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে ওই জেলে কিন্তু একটা নির্দিষ্ট দামে বিক্রি করছে, কিন্তু এটা তার কিন্তু ওই আড়তে দিয়ে দেওয়া লাগছে। আরেকটি বিষয় আপনাকে শেষ কোশ্চেন আপনার কাছে, যেহেতু প্রযুক্তি তো প্রতিনিয়তই নতুন আসছে, ডেভেলপ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমরা জানি বাংলাদেশে বলতে গেলে অলমোস্ট প্রায় সকল ধরনের মাছেরই এখন কিন্তু চাষ হচ্ছে। চাষের মাছ আমরা তো জানি যে বাংলাদেশে একটা ভালো অবস্থান এখন, কেউ বলছে তৃতীয়, কেউ বলছে দ্বিতীয় অবস্থানে আমরা গ্লোবালি চলে গিয়েছি। সেক্ষেত্রে ইলিশটাকেও কি চাষের হাতে আনা সম্ভব? ইলিশটাকে অবশ্যই, ইলিশকে আপনি চাষ করতে পারবেন, কিন্তু এটা আসলে লাভজনক হয় না। কারণ কি আমাদের সকল মাছে বলতে কি, আমি উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয়, এবং পুকুরের মাছ উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম। তো এরকম অবস্থান আছে, এবং ইলিশ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রথম, এবং সারা পৃথিবীতে যেই পরিমাণ ইলিশ উৎপাদন হয় তার 80% বাংলাদেশে আসে, এরকম বিষয় আছে। কিন্তু সবাই চায় এটা পুকুরে চাষ করতে, কিন্তু এটা পুকুরে চাষ করা এটা লাভজনক না। কারণ কি তাকে যেই পরিমাণ খাবার দেওয়া লাগে, আমরা একটা গবেষণায় দেখেছি, এই গবেষণাতে দেখেছি যে এতে আসলে যেই পরিমাণ বড় হয় তাতে হচ্ছে আসলে ওইভাবে লাভ হয় না। কারণ অনেক জায়গায় আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা নিউজে দেখেছি এই পুকুরে পাওয়া গেল, বা নোয়াখালীতে পুকুরে পাওয়া গেছে, বরগুনাতে পুকুরে পাওয়া গেছে। এইগুলো মূলত হচ্ছে জোয়ারের সাথে চলে আসার ফলে এই মাছগুলো হচ্ছে বড় হয়েছে। চাষ হয় না, আসলে ওইভাবে করলে এটা লাভজনক হবে না। আসলে মীর মোহাম্মদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমাদের দর্শক শ্রোতা যারা সাথে ছিলেন সকলকেই ধন্যবাদ জানাই। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Powered by Krishibid Group.